জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি। আমরা বহু নামে ধরা ধামে, আমরা বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি। কেহ তোমায় বলে ভগবান, আবার গড বলে কেউ করে আহ্বান। কেউ খুদা কেউ জেহুদা কেউ কই পাতিয়া। গাইলাম জনম ভরে মুখস্থ গান, গাইলাম জনম ভরে মুখস্থ গান, মুখ বুলাটিয়া পাখি। জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি। বুঝাচ্ছে যে যেই যেই ধর্মেই থাকো না কেন, সবশেষে আমরা আল্লাহ ঈশ্বর যে যে নামে ডাকে তাকেই কিন্তু ডাকি। তো দেখেন মানে মেসেজগুলো, আগের গানগুলো কেন ভালো ছিল, সমাজের উপকারে আসতো, দ্বিধাদ্বন্দ্ব থেকে বিরত রাখতো। আর এখন কি হচ্ছে, ওই যে ভাবি নাকি কি করছে, দেবর কোন দিক গেছে, মানে এটা থেকে আমি কি শিখবো বলেন। যারা লোক যে ছেলেটা, ও তো একজন ট্যালেন্ট ছেলে, ভালো কাজ করতো, একজন শিক্ষিত ছেলে। তো বিগত সময় ধরে দেখা যায় যে ও এই যে কোনো কিছু করছে না কেন, ওকে কেউ চিনতো না, ভাইরাল না। তো ভাইরালের না শেষে এই কাজটা করছে, এটার পরিপ্রেক্ষে আপনি কি বলবেন? আমি আপনাকে বলি, ভাইরাল এটা একটা মানসিক রোগ। শুধু ধরা যেতে পারে না, ধরা যেতেই পারে 100%। যেমন ধরেন ভাইরাল হওয়ার জন্য আমি কিছুদিন আগে একটা নিউজ পড়েছিলাম, এটা মেবি কোন অন্য একটা কান্ট্রির, আমি সঠিক বলতে পারতেছি, নিউজে দেখলাম ওরা ভাইরাল হওয়ার জন্য দুই ভাই মিলে যুক্তি করে মা বাবাকে খুন করে ফেলছে ভাইরাল হওয়ার জন্য। কতদিন আগে তো আমরা এটাও দেখলাম যে কবরের ভিতরে যাচ্ছে, নিজের গাড়ি পুরাই দিচ্ছে, কি করছে না করছে, মানে ভাইরালটা কি এনে দিবে ভাই? আপনি ভাইরাল হবেন তো, আপনার ভিতরে যদি প্রতিভা থাকে অবশ্যই এই প্রতিভা কেউই আটকে রাখতে পারবে না। আকাশে যদি চাঁদ ওঠে সবাই দেখে, কেউ আটকাইতে পারে না, সবাই দেখে। আর আপনার ভিতরে যদি প্রতিভা থাকে আর আপনার সঠিক পরিশ্রম যদি থাকে, বিকশিত হবেই, এটা বিশ্বাস রাখি। তো ভাই আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এখন গানের বাজার কেমন, বা ভালো গান হচ্ছে কিনা? গানের বাজার যদি বলি, আসলে আরেকটা কথা, আমরা তো খুব কাছাকাছি থাকি, অনেক ফ্রিলি কথা বলতেছি, অনেক দেখা গেছে অনেক কথা সাহস করে বলে ফেলতেছি, যে অনেক গুণী মানুষরা দেখলেও কষ্ট পাইতে পারে। গানের বাজারের কথা যদি বলি, যে ফার্স্ট টাইম থেকে বলে আসছি, যে যেদিন থেকে গানের ভিউ দিয়ে শিল্পীর বিচার করা হচ্ছে, গান তো সেদিনই মরে গেছে। আর গানের বাজারের কথা যদি আপনি চিন্তা করেন, আপনি দেখেন আগের যে বিষয়টা ছিল, আপনি তো অবশ্যই সিডি কিংবা অডিও ক্যাসেট কিনেছেন ঈদের সময়। ঈদের সময় ওটা তো আর ভিডিও হইতো না, অডিও ক্যাসেট আমরা টেপ রেকর্ডারে চালায়া কিন্তু ঈদের পর দিন কিংবা অনেক দিন পর্যন্ত বক্সে বাজায়া শুনতাম, ভিডিওর কোনো বিষয় কিন্তু ছিলই না। তো গান মানুষ শুনতো, প্রচুর পরিমাণ শুনতো। আর এখন হয়ে গেছে কি দেখার বিষয়। ওই দেখার বিষয়ের মধ্যে হয়েছে, ধরেন আপনি একটা গান বানাবেন, ধরেন আমাকে যদি কেউ বলে যে ভাই একটা গান বানাইতে হবে, তাই আমি বললাম যে ভাই এরকম একটা বাজেট তাহলে লাগবে। ভাই এরকম বাজেট লাগে না তো, গান এত টাকা লাগে না তো, আপনি তো কম্পিউটার থেকে তো বানাই দিচ্ছেন। মানে কম্পিউটারকে আমি গিয়ে বললাম যে কম্পিউটার একটা গান হয়ে যাও, কম্পিউটার হয়ে গেল। মানে ওরা বিষয়টা এইভাবে দেখে, তো এটার জন্য বাজেট থাকে, একটা অডিও গানের জন্য বাজেট থাকে খুবই অল্প, আর ভিডিও করবে কক্সবাজার। আপনি দেখেন বিষয়টা হয়ে গেছে এরকম, আপনি একটা বিল্ডিং করবেন কিন্তু আপনার নিচে যা দিলেন না বালি দিয়ে ভরে থইছেন, আর উপরে টাইলস করে একদম ধরেন আপনি 10 তলা পর্যন্ত করে ফেলেন। এটা যে সাধারণ একটা ঘূর্ণিঝড়ে ভাঙতে পারে, এটা কিন্তু আমরা একবার চিন্তা করি না। উপরে আমি টাইলস করবো, এটাই হচ্ছে আমার চিন্তা ভাবনা। তো মেইন টার্গেট আমাদের হচ্ছে যে গানটাকে, যে অডিও গানটাকে যদি একটু মজবুত করে, ভিডিও যাই হোক না কেন, গানের কথা যদি ভালো হয়, সুর যদি ভালো হয়, তাহলে গান মানুষ শুনবে। কারণ আমরা হচ্ছি, শিকড় হচ্ছে বাংলা, আমরা বাংলা গান, বাংলা ফোক গান, বাংলা গানের সাথেই আমরা। তো শিকড়টা যদি আমরা মজবুত করি তাহলে গান শুনবে। দেখা যাচ্ছে গানের জন্য বাজেট থাকে যদি 10 টাকা, ভিডিওর জন্য বাজেট থাকে ধরেন 200 টাকা, তাহলে কিন্তু আমরাই ডাইভার্ট করে গান শোনার বিষয়টা থেকে দেখার বিষয় নিয়ে গেছি আমরা। কিন্তু গিয়ে দেখেন যারা এই কাজগুলো করছে কিংবা নিয়ে গেছে, হয়তোবা তারা বলবে যে আমরা তো দেশের অনেক সুনাম অর্জন করে ফেলছি, এটা হয়তো বলবে, কিন্তু আমি তার কথার সাথে একমত হইতে পারছি না। হ্যাঁ, হইতে পারতাম যদি অডিও গানটাও যদি ওইরকম প্রাধান্য দিয়ে যদি অডিও গানটাও ভালো করা হইতো। তারপর হচ্ছে ভাই সুন্দর একটা মডেল কিন্তু রাইখেন গানে,
মানে এটা প্রডিউসারদের একটা ইয়া থাকে যে সুন্দর একটা মডেল রাখবেন। আরে ভাই গানটা যে গাইছে ওইটা আগে ঠিক করেন যে কোন শিল্পীটা গাইলো, গানটা ভালো গাইছে কিনা। আমার লাইফে ঠিক আছে কিনা, আমার তো ইউটিউবে ধরেন বেশি গান গাইনি, তাও 150 হয়ে গেছে, 150 হয়ে গেছে। তো 150-র মধ্যে আমার এখন মাঝে মাঝে ফোন যখন দেখি আমি ভাবি আল্লাহ এই কোম্পানিকে যদি আমি টাকা পয়সা দিয়ে যে ভাই গানটা একটু ডিলিট করে দিন প্লিজ, এরকম যদি করতে পারতাম, এই অ্যাবিলিটি যদি এখন থাকতো, আমি আমার সব গান ডিলিট করে দিতাম। কারণ আমি যত দেখতেছি, শিখতেছি, বুঝতেছি যে আমার পিছনে গান গাওয়াগুলো হয়নি, ভালো হয়নি, মানে এই চিন্তা এখন করি। আর এরা কি করতেছে, কি গান গাইলো এটা দেখার বিষয় না, ওই যে ওই গানটা গাইয়া একটা গান গাইলো না যে বিদায় দেন ম্যাডাম গো, আচ্ছা ঠিক আছে, মানে এক্সাম্পল দিলাম আর কি। ওই শিল্পীটা কি লাগবে? ওটা তো অলরেডি আমাদের মিডিয়ার একজন চিত্রনায়িকা, যাকে উনি দাবি করে চিত্রনায়িকা, 3-4টা মুভিতে উনি কাজ করেছে এবং হচ্ছে উনি ভালো একজন প্রডিউসার। কিন্তু আমি ওনাকে দেখে তো অবাক, সেই মেয়ের কাছে চলে গেছে বিদায় দেন ম্যাডাম। এই বিষয়টা জানি না, হয়তো আমি দেখেছি ওটা। আচ্ছা, এটাই এখন হচ্ছে, এটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে ভাই একজন শিল্পী ভাইরাল হওয়ার পরে আপনি ওই শিল্পীটাকে বিভিন্ন প্ল্যাটফর্মে দাঁড় করাচ্ছেন। আপনি একটু দেখেন যারা স্ট্রাগল করতেছে, শিল্পী কাকে বলে। আমি যদি আমার নিজেকে দিয়ে যদি আমি বিচার করি, যখন একটা মানুষ এসে বলে যে ভাই আমি শিল্পী, আমি সবার আগে প্রশ্ন করি আপনার পিছনের শিল্পী হইতে গিয়ে আপনার স্ট্রাগল লাইফের স্টোরি বলেন আমাকে, মানে কতটুকু আঘাত পাইছেন আপনি। শিল্পী হইতে গেলে অনেক আঘাত পাইতে হবে, মানে বুকটা জর্জরিত হয়ে যেতে হবে, তারপর আপনি ওই যে পুরে সোনা খাঁটি হয়, তারপর শিল্পী। আমাকে বলে অনেক সময় ভাই আপনি কি শিল্পী পূর্ণ মিলন? দাদা আমাকে ক্ষমা করবেন, শিল্পী আমি গায়কই হইতে পারি নাই এখন পর্যন্ত। আর শিল্পী মানে নিজের সাথে যে আমি শিল্পী লাগাবো এই দুঃসাহসী তো আমার হয় না, মানে আবেগে অনেক গান গাইয়া ফেলছি। কিন্তু আগে থেকে যদি বুঝতাম আমি এই গানে তো গান গাইতাম না, দেখে দেখে গান গাইতাম না। তারপরেও হচ্ছে যে মানুষের তো শেখার কোনো শেষ নাই, আর গানটা হচ্ছে সারা জীবন লালন করার একটা জায়গা, যেটা আমরা শ্রদ্ধেয় যে সুকুমার রায়, ওনাকে দেখে আমরা অনেকটা শিক্ষা পাই। বা অনেক সময় যেহেতু আমিও গান গাই, অনেক সময় ধৈর্য হারা হই না, যেটা যে উনি একটা সময় সে একটা জায়গা অবলম্বন করছে, মানে এত সুন্দর কথাগুলো দিয়েছে আমাদের জন্য। হচ্ছে যে আমি বাড়ি কাকা যখন মারা গেল, বাড়ি কাকা মারা যাওয়ার কিছুদিন আগে কোন একটা টেলিভিশনে একটা টক শো দেখতেছিলাম কাকার। ওনাদের যদি টেলিভিশনে দেখি যে একটা ইন্টারভিউ কিংবা গান আমরা কিন্তু দেখি, কারণ অনেক কিছু শিখার আছে। কাকাকে প্রশ্ন করতেছিল যে আপনি তো বাড়ি সিদ্দিক, সঙ্গীত আপনার লাইফে কতটুকু আয়ত্ত করতে পেরেছেন? তো কাকা একটু চুপ থেকে বলল, সঙ্গীতের মহাসমুদ্রে কিংবা সঙ্গীতের বিশাল মরুভূমিতে একটা বালির কণার সমতুল্য আমি হইতে পারি নাই। কেবলই সঙ্গীতের স্বরটা একটু বুঝতে শুরু করছিলাম, আমার লাইফটা শেষ। তার মানে বুঝাইছে কি যে সঙ্গীত এক জীবনে শেষ করা কোনোভাবেই সম্ভব না। মৃত্যুর আগ দিন অবধি আপনার শিখতেই হবে, শিখার শেষ নাই। আর আমরা তো এখন 4-5টা গান গেয়েই সঙ্গীত শিল্পী সুন্দর করে লাগাই দিই যে আমি সঙ্গীত শিল্পী। যদি বলে যে ভাই আপনি মুখ না আমি সঙ্গীত শিল্পী, মানে এটা অনেকে করে আর কি, এটা দেখেছি আমি। যেমন আমি কিছুদিন আগে ইয়েতে একটা শো করলাম লক্ষ্মীপুরে, একজন আর্টিস্টের নাম বলতে গিয়া মানে ওই লোক ভাই আমাকে চিনে না। যেমন ধরেন পূর্ণ মিলন, কত মানুষ যে আমাকে পূর্ণ মিলন বলে, আরো কিছু যে বলে, আবার পূর্ণ মনেই থাকে না, শুধু মিলন ভাই বলে। রাগ করার কি আছে? তো এই যে শিল্পীর ভিতরে যে একটা অহংকার, ভাই যদি প্রশ্ন করা হয়, ধরেন আমাকে ভাই আপনি কতটুকু শিখছেন, আমি সবার আগে সিলিন্ডার করবো, ভাই আমি মাপ চাই। সঙ্গীত আমি কতটুকু শিখছি এই প্রশ্নটা অন্ততপক্ষে আমাকে করেন না, কারণ আমি দুধের বাচ্চা এখানে। কারণ আমরা যে গুণী গুণী মানুষদেরকে দেখে আসছি, ওরা যদি বলে যে সঙ্গীতের বুঝতে পারি নাই, আর ওইখানে যদি আমি বলি যে হ্যাঁ মোটামুটি তো ভালোই শিখছি, তাহলে আমার মতো মূর্খ মানে এই দুনিয়াতে আরেকটা আছে কিনা আমি জানি না। আমি আমাকে দিয়ে আপনার সাকসেসের বিষয়টাতে যাচ্ছি না, কারণ হচ্ছে আপনি তো বড় বড় গুণী ব্যক্তিদের ফলো করে আসছেন। এর মাঝে দর্শকের উদ্দেশ্যে আমরা যেটা একটু দেখায় থাকি, লাইফে মানে স্মৃতিময় কোনো ঘটনা থাকে। আমি তো গত 10-15 বছর রিঙ্কু ভাই আমরা একই সাথে একই ব্যান্ডে ছিলাম, ভাই তো এখন অসুস্থ। স্মৃতি এগুলাই মনে পড়ে যে ধরেন আমরা 30 দিনে 40টা প্রোগ্রাম করছি। যদি প্রশ্ন করেন যে কিভাবে, ধরেন একদিনও শিডিউল ফাঁকা নেই, তো আমরা কি করতাম, হাইস গাড়ি বডি ভাড়া করে নিয়ে বেরোয় যেতাম। 10 দিন 15 দিন পরে ঢাকায় আসতাম। ধরেন সিলেট গেলাম শোতে, এরপরের দিন হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ওই ফেনী, ঢাকা আসা হচ্ছে না। তো এই যে সোনালী দিনগুলো আমরা পার করে আসছি, মানে স্টেজ
এত দর্শক আমাদের জন্য অপেক্ষা করতেছে, যাওয়ার পরে যে গান গাওয়ার যে একটা অনুভূতি, আমরা এইগুলা যে করে আসছি, এটা তো এখনকার শিল্পীরা দেখা গেছে ওই মজাটা এখন আর পায় না, কারণ ওই পরিমাণ শো এখন হচ্ছে না ওইরকম এখন যদিও। তো এই স্মৃতিগুলোকে খুব মিস করি, কারণ এটাও হইলো কেন ভাই একটু অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করি ভাইকে যেন আল্লাহ সুস্থ করে দেয়, তাহলে আবার হয়তো এই দিনগুলো ফিরে পাবো। এটা শুধু কি গানের বাজারের জন্য নাকি শুধু আপনাদের কোনো ব্যর্থতার জন্য এই শোগুলা কনসার্টগুলো হচ্ছে? মানে এখনো তো আমার বিষয়টা হচ্ছে যে 30 দিনে 40টা শো যে করা হইতো, এটা একেবারেই হইতো রিঙ্কু ভাইয়ের জন্য, কারণ বাংলাদেশে রিঙ্কু ভাইয়ের কিন্তু একটা ভালো অবস্থান ছিল। তো অসুস্থ হওয়ার পরে ভাই হচ্ছে যে আর ওইরকম ভাবে গানে এখন অ্যাক্টিভ না, কারণ ডক্টর বলছে যে এখন গান গাওয়া যাবে না, সুস্থ হইতে পুরোপুরি, কারণ উনি যেরকম ভাবে গান গায় এরকম শিল্পী এখন বাংলাদেশে, আমি যদি বলবো যে ভাইয়ের কথা বলতেছে, আমার চোখে ওরকম পড়ে না। খুব ভালোবাসা। তো ভাই বলতেছে, ভাইকে যখন জিজ্ঞেস করি ভাই আপনার অডিয়েন্স দর্শক আপনাকে খুব মিস করে, আমাকে একটা কথাই বলে, দেখ ভাই যদি ফিরি গানে আগের মতো হয়েই ফিরবো, আর যদি না ফিরি তাহলে আমার আর গানে ফেরা হবে না। যদিও আমরা কতদিন আগে তো গান বাংলায় দেখলাম যে ভাই অনেক শক্তি দিয়ে এই করে গানটা, আমি তো এটা অসুস্থ হওয়ার কিছুদিন আগে আমি এটাই ভাবতেছিলাম বা বাসায় শেয়ার করতেছিলাম যে ভাই এত অসুস্থ কিভাবে এত মানে মন থেকে ফিল দিয়ে গান গাচ্ছে। এটা অসুস্থ হওয়ার কিছুদিন আগে। আচ্ছা, আমরা কি দেখা যাচ্ছে যে বিভিন্ন চ্যানেলে আপনি লাইভ শোতে যাচ্ছেন, তো এই লাইভ শো গুলো দেখার পরে আপনার এলাকার লোকজন কিভাবে এটা প্রকাশ করে আপনার সাথে, তাদের অনুভূতিটা কি থাকে? লাইভ শো যখন করি তখন তো এলাকার মানুষ ফোন দেয়, এটা একটা ভালো লাগা। যখন আমরা লাইভে থাকি, যখন পরিচিত একটা মানুষ ফোন দেয় তখন তো ভালো লাগে। আর এলাকায় গেলে প্রথম যখন গানে আসি তখন তো আর ওইরকমভাবে অত জানতো না যে আমি এত দূর আমার চেষ্টায় আসবো কি না, কিন্তু এখন গেলে ভালোই লাগে। যারা দেখা গেছে মন থেকে ভালোবাসে তখন তো বুঝাই যায়। আরেকটা বিষয় হচ্ছে এখানে, আপনি ধরেন বাংলাদেশের সবচেয়ে বড় তারকা, আপনার এলাকায় আপনি মূল্যায়ন পাবেন না, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে আমি ওপেন বলে ফেলছি। আমি মনে করি যে প্রত্যেকটা আর্টিস্ট বলেন শিল্পী বলেন তাদের মনের কথা এটাই থাকে। আপনার মূল্যায়নটা আপনার এলাকার মানুষ কখনোই করতে পারবে না। এটা কি কারণে দেয় না, মানে আপনার অনুভূতিটা মানে কি কারণে হচ্ছে যে ধরেন আপনি ছোটবেলা থেকে দেখে আসছে আপু আপু তো আমাদের এলাকারই, যখন আপনি একটা প্রোগ্রামে যাবেন অন্য অন্য শিল্পীদেরকে যেরকম ভাবে নেওয়া হইতো, আচ্ছা এখানে কিছু বিষয় থাকে, কিন্তু আপনাকে আরে উনি তো আমাদেরই। আবার দেখা গেছে অনেক সময় অনেক বড় বড় আর্টিস্ট যাবে, মানে এখানে আবার দেখা গেছে আপনাকে একটু আলাদা করে দেখবে। তো এই জন্যই বলি যে এলাকার মানুষের কাছ থেকে সাপোর্ট যারা পাইছে তারা খুবই ভাগ্যবান। 85%ই সাপোর্ট পায় না, বরঞ্চ আরো ইনসালের শিকার হয়। কিন্তু তখনই জবাবটা দেওয়া যায় যখন আপনি ধরেন আপনার যোগ্যতায় আপনার প্রতিভা দিয়ে আপনি আপনার একটা জায়গা তৈরি করে নেবেন, তখন তো কে কি বললো না বললো এটা আমার দেখার। এটা কিন্তু এক পক্ষে ভালো হবে, সেটা কিন্তু মানতে হবে, সেটা আপনাকে আরো কাজের প্রতি অগ্রসর। এটা হচ্ছে যে আমি যখন ওই যে বললাম যে অ্যালবাম করতে গেলাম পারলাম না, উস্তাদের কাছে গান শিখতে যাই বাবা বাধা দেয়, এরকম যখন একের পর এক বাধা আসতে শুরু করলো, মনমরা হয়ে বসে থাকতাম, ঠিক মতো স্কুলেও যাইতাম না। মা আমাকে একদিন একটা কথা বলছিল, আমার মায়ের কথাটা আজকে আমি মনে করি, সেদিন তার এই কথাটাই ছিল আমার প্রতি তার আশীর্বাদ। এই আশীর্বাদে আজকে আমি এই পর্যন্ত। আমার মা বলছিল যে বাবা, যেখান থেকে যে এই কষ্টটা পাবি এটা বুকে রেখে ওই কষ্ট থেকে শক্তি সঞ্চয় করবি, আগামী পথ চলবি, তোরে কেউ ভাঙতে পারবে না, তোরে কেউ ঠেকাইতে পারবে না, শক্ত হয়ে যাবে। হ্যাঁ, আর ওই মনে করেন একটা বাধা পেরিতে এখন ওই ধরেন কষ্ট এগুলো সহ্য করার মতো ক্ষমতা হয়ে গেছে আমার মার। আপনি অনেক লাকি ম্যান যে আপনি মায়ের ভালোবাসাটা বা মায়ের ভালোবাসাটা একদম পিরিয়ড ভাবে পেয়েছেন ছোটবেলা থেকে, সেজন্য আপনার সামনের পথ আগাইতে খুব সহজ হয়েছে। বাবা ছিল একটু বিপক্ষে না, এটা একটা ফ্যামিলিতে একটা ছেলের জন্য মায়ের ভালোবাসাটা, একটা ছেলে মেয়ে দুজনেরই মায়ের ভালোবাসাটা অত্যন্ত জরুরি। বাবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, বাবা যতই বকুক, বাবারা একটু বকে একটু শাসন করে, কিন্তু মায়ের ভালোবাসাটা সেটাকে তুচ্ছ করে দেয়। বিষয়টা হচ্ছে কি, ফ্যামিলির প্রত্যেকটা বাবাই, ওনারা তো বাড়ির বাইরে থাকে, অনেক কিছু মেনটেন করতে হয়, তাদের মাথায় অনেক চিন্তা যে একটা ছেলে যদি একটু খারাপ লাইনে চলে যায়, অসচেতনতায়, সেই ক্ষেত্রে বাবার উপর অনেক চাপ আসবে, তারা অনেক চিন্তা করে চলাফেরা করে। কিন্তু যখন আমাকে বলল
গ্রামের মানুষজন দেখবেন, আপনি খেয়াল করবেন, মিডিয়া বললেই তারা একটা একটু অন্যরকম খারাপ দিকে, প্রেক্ষিতে চলে যাচ্ছে। একটু খারাপ ভাবে নেই, নাই। কিন্তু মিডিয়াতে কি সবাই খারাপ? আমি এই বিষয়টা আসলে আমি অনেকজনকে প্রশ্ন করছিলাম, আসলে এই বিষয়টা যখন আমরা একটা বাইরে পরিচয় দিলে বিষয়টা অন্যভাবে একটু করে, যেখানে ভালো আছে এখানে খারাপ থাকবে। আপনার ঘর আজকে, সেই সমাজটাই আপনি ফলো করেন না। হ্যাঁ আমি বলি আপনাকে, আধার যদি না থাকতো চাঁদের এত মূল্য হতো না, মূল্য হতো না, মানে রাত যদি না থাকতো দিনের এত মূল্য মূল্য থাকতো হতো। কথায় কথায় গ্রামের বাড়িটা কোথায় ভাইয়া? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, খুব সাহসী দেশের মানুষ আপনি, খুব সাহস নিয়ে আগাচ্ছেন ছোটবেলা থেকে, সেটা তো আমরা দর্শক আগেই শুনতে পেরেছে। তো আমরা দর্শকের উদ্দেশ্যে আরেকটা গানে যাব, আপনার প্রিয় গান। তাহলে আমার বাবাকে যে গানটা শোনাইতাম, ওকে, মানে ওই বাবা তো গান গাইতে দিবে না, আচ্ছা, তখন বললো যে না গান গা, কারণ এখন যে গানগুলো বাবারা তো রাস্তা দিয়ে হাঁটে শুনে, তো গান গাইতে তো দিবেই না। তাই আমি বাবাকে বললাম যে আব্বু আপনি আল্লাহকে ডাকেন আপনার মতো করে, কিন্তু আমি যতটুকু জানি আল্লাহ রহমানুর রহিম তার প্রত্যেকটা বান্দার দিলের খবর রাখে, তা আপনি ডাকতেছেন আপনি আপনার মতো, আমি যদি এইভাবে ডাকি যে জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, আমরা বহু নামে ধরা ধামে, আমরা বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, কেহ তোমায় বলে ভগবান, আবার গড বলে কেউ করে আহ্বান, কেউ খুদা কেউ জেহুদা কেউ কই পাতিয়া, গাইলাম জনম ভরে মুখস্থ গান, গাইলাম জনম ভরে মুখস্থ গান, মুখ বুলাটিয়া পাখি, জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি। অনেক সুন্দর গান। আপনার পছন্দের মানে কোন প্যাটার্নটা ভালো লাগে, মানে আপনি কোন প্যাটার্নটাকে খুব লাইক করেন? একদম ছোটবেলায়, তখন তো কনসার্ট কি জিনিস চোখে দেখি নাই, আচ্ছা, তখন এলাকায় কি হতো পুঁতি গান, জারি গান, বাউল গান। তো বাউল গানটা বলতে যে মহাজনী গানগুলো, যেগুলার গানে প্রত্যেকটা এক একটা ওয়ার্ডও একটা গান থেকে ফেলে দিতে পারবেন না, কারণ প্রত্যেকটা ওয়ার্ডই যেন সমাজের জন্য একটা মেসেজ। তো ওই গানগুলো শুনতে শুনতেই তো বড় হওয়া, লালন সাইজি, রাধারমন দত্ত, আব্দুল করিম দূরবীন শাহ, তারপর হচ্ছে জালালউদ্দিন খাঁ, মানে আমাদের এই যে মহাজনরা আছে তাদের গান শুনে তো বেশি হইতো। তো ওই ঘোরটার থেকে বের হইতে পারি নাই, আবার বের হতে চাইও না, এর মধ্যেই থাকতে চাই। এই গানগুলো আমার একটা খুব বড় একটা ইচ্ছা আছে, যেমন ধরেন গ্রামে গ্রামে একটা সময় ঘুরবো, গ্রামে গ্রামে কিছু অবহেলিত বাউল থাকে না, ওনাদের কাছে গিয়ে দেখবেন যে গানের ভান্ডার আছে। আমার খুব ইচ্ছা যে আমি প্রত্যেক জেলায় জেলায় যাব, গিয়ে ওই বাউলদের কাছে গিয়ে তাদের চরণ ধুলি আনবো এবং তাদের কাছ থেকে কুড়ে করে গান আনবো, এনে আমি গানগুলো রেকর্ড করে গাইবো। কিন্তু ওই যে আজকে একটা গান গাইলে কালকে ভাইরাল হয়ে যাবো, আমি চাই না ভাই ভাইরাল হওয়া। আপনার ভালোবাসাটা গানের প্রতি থাকুক, এটাই আমরা চাই। ভাইরালটা যেহেতু আপনি এ যাবতও চান নাই, আশা করি যে সামনেও আর চাইবেন না। যদি হয় আল্লাহ যেন কোন একটা ভালো গানের মাধ্যমে আমাকে, আপনি তো খারাপ কথার গান গানো না যতটুকু জানি, বা আপনার এ যাবত গানে আমি কখনো দেখি নাই ওই কথাগুলো, চেষ্টা করি আর কি। আচ্ছা,